সৌদি আরবের জেদ্দায় লোহিত সাগরের পার ঘেঁষে অবস্থিত ফ্লোটিং মস্ক বা মসজিদ আল রাহমা নামে পরিচিত এই মসজিদটির চারপাশটা ঘুরে আসার সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ। ছোটবেলায় ক্যালেন্ডারের পাতায় বা কোনো ভিডিওতে যেমনটা দেখেছিলাম, এই প্লেসটা তার চেয়ে অনেক বেশি সুন্দর আর অ্যাট্রাকটিভ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নাওরিদ হাসনিন ফ্রম নাওরিদ হাসনিন ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন এই ব্লগটি দেখার জন্য। হোপফুলি পুরো ব্লগটি আপনারা অনেক বেশি এনজয় করবেন, কারণ আজকের ব্লগে আমি শেয়ার করতে যাচ্ছি সৌদি আরবের জেদ্দায় অনেক অ্যাট্রাকটিভ একটা মসজিদ দেখতে গিয়েছিলাম। ফ্লোটিং মস্ক আমরা অনেকেই চিনি, অনেকের কাছেই পরিচিত। তো এই মসজিদটির ঘিরেই আজকের পুরো ব্লগটি থাকছে। সো হোপফুলি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই পুরো ব্লগ দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে সেটা, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পবিত্র মক্কায় হেরাম শরীফে জোহরের সালাত আদায় করার পর সরাসরি জেদ্দার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিই সবাই। আর মাঝপথে থেমে থেমে আমরা একটু সাইট সিইং করছিলাম, কারণ পাথর আর বালির এই পাহাড়গুলো সবুজে ছেয়ে গিয়েছে সব কিছুই। বিষয়টা আমাদের জন্য খুবই অ্যালার্মিং। তো প্রায় 1.5 ঘন্টা ড্রাইভিং করে এখন আমরা জেদ্দা বিচের কাছাকাছি চলে এসেছি। খুব সুন্দর নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন একটা পার্কের মতো জায়গায় এসে বসেছি, কারণ এখনো পর্যন্ত আমরা কেউ লাঞ্চ করিনি। সো এই জায়গায় বসে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিব। দিনের বেলা আসলে গরমের তীব্রতা অনেক বেশি হওয়ার কারণে এখানে মূলত দোকানপাট বা শপিং মল সব কিছুই আসরের পর থেকে একটু একটু করে সচল হয় আর কি। তো আমরা এখানে আসার সময় সাথে করে খাবারগুলো নিয়ে এসেছিলাম। মহান আল্লাহ তাআলার রহমতে আমাদের এখানে আসার পর থেকে কখনো খাবার দাবার নিয়ে একটুর জন্য চিন্তা করতে হয়নি যে এখন কি খাবো বা এর পরের বেলায় গিয়ে কি খাবো। সো যাই হোক, আত্মীয় স্বজন থাকলে আসলে এই সুবিধাটা পাওয়া যায় বিদেশের মাটিতে। এইভাবে ফ্লোরে সোফা বিছিয়ে সবাই একসাথে চারপাশে বসে শেয়ার করে খাবার খাওয়ার সৌদি কালচারটা আমরা সত্যি অনেক বেশি এনজয় করেছি। আর এইখানে খাবার খেতে বসতে না বসতেই বেশ কয়েকটা বিড়াল এসে আমাদের চারপাশে ঘোরাঘুরি করছিল। সো ওদেরকেও একটু একটু করে আমরা আবার খাবার দাবার দিচ্ছিলাম। ওদেরকে আসলে অনেক বেশি কিউট লাগে। আমি জানি না, এই বিড়ালগুলোকে আমি সত্যি অনেক বেশি মিস করি। মক্কা শরীফে এবং মসজিদে নববীতে প্রচুর বিড়াল ছিল, নামাজ পড়ার সময় একদম পাশে এসে বসে থাকতো। এই জিনিসগুলো সত্যি অনেক বেশি মিস করি। সো যাই হোক, এখানে আমার আহলান একটু আবার নিজের একটু ক্রেডিট দেখাচ্ছিল, সে একটা ডান্স শিখেছে, ডান্স মুভ। সো ওটা করে করে বারবার সবাইকে এন্টারটেইন করছিল আর কি। অনেক নাইস ডান্স। পবিত্র মক্কা শরীফ এবং মদিনা শরীফ থেকে এই জেদ্দা সিটিটা সম্পূর্ণ ভিন্ন রূপে সাজানো। এখানকার আর্কিটেকচারাল প্ল্যানটা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি উন্নত। সো লাঞ্চ শেষ করে আমরা আবার আমাদের মূল গন্তব্যের উদ্দেশ্যে চলে যাই ফ্লোটিং মস্ক দেখার জন্য। অনেক বেশি এক্সাইটেড এই মসজিদটা আমি দেখার জন্য, কারণ সারা জীবন দেখে এসেছি হয় বইয়ের পাতায়, না হয় ক্যালেন্ডারের পাতায়, অথবা কোনো ভিডিওতে। আজকে আমি সশরীরে দেখতে যাব ইনশাল্লাহ। তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য ভিউয়ার্স আপু ভাইয়াদের কাছে আমার অনুরোধ থাকবে। এখানে পৌঁছানোর আগেই আসরের আজান পড়ে গিয়েছে, তাই মহিলাদের জন্য অজুখানার যেই দিকে ব্যবস্থা আছে আমরা সেই দিকে নেমে গিয়েছি, আর সবার আগে আসরের নামাজটা আদায় করে নিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসম্ভব সুন্দর একটা মসজিদ দেখতে পেলাম। লোহিত সাগরের একেবারে পার ঘেঁষে অবস্থিত এই ফ্লোটিং মসজিদ বা ভাসমান মসজিদ 1985 সালে এইটা নির্মিত করা হয় এবং তখন থেকে এইটা ভাসমান মসজিদ হিসেবে পৃথিবীব্যাপী খ্যাতি লাভ করে। মসজিদ আল রাহমা নামের ভাসমান এই মসজিদটি স্থানীয়দের কাছে ফাতিমা আল জাহরা মসজিদ নামেও সুপরিচিত। মসজিদের সেন্টারের বিশাল বড় গম্বুজ আর মিনারটা কিন্তু অনেক দূর থেকেই চোখে পড়ে। আপনারা চাইলে এই মসজিদ সম্পর্কে গুগল বা উইকিপিডিয়াতে অনেক ইনফরমেশন আছে, সেখানে একটু সার্চ করলেই পেয়ে যাবেন। অনেক অনেক কিছুই দেখার আছে আসলে জীবনে। আমার এই জীবদ্দশায় মহান আল্লাহ তাআলার রহমতে জেদ্দার এই ফেমাস ল্যান্ডমার্কটা যে দেখার সৌভাগ্য হলো, এর জন্য প্রতিনিয়ত মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। তো এখন আমরা আস্তে ধীরে মসজিদ থেকে বের হয়ে বিচের ওই পাড়টাতে যাব। ওই দিক থেকে দেখব এই ভাসমান মসজিদটা দেখতে কেমন লাগে।
এই মসজিদের সবচেয়ে বেস্ট ভিউটা পাওয়া যায় ভাটার টাইমে, অর্থাৎ লোহিত সাগরে যখন ভাটা থাকবে ঠিক ওই সময়টাতে আসলে এই মসজিদের সৌন্দর্যটা উপভোগ করা যায়। না হয় নাকি এখানে ভিতরে অনেক সময় যাওয়াও যায় না, এত বেশি পানি হয়ে যায় সেজন্য। ঠিক ওই পাশটাতে একটা বিচ পয়েন্ট আছে ট্যুরিস্টদের জন্য। ভিডিওতে একটু কাছে মনে হলেও দেখে ওইদিকে কিন্তু যেতে হলে অনেকক্ষণ হাঁটা লাগবে, তাই আমার আর ওই পাশটার বিচ পয়েন্টটা দেখা হলো না। এখানে পানিতে নামা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই কোনো ট্যুরিস্টকেই দেখলাম না এখানে নিচে নেমে পানিতে পা ভিজাতে অথবা গোসল করতে। আর দেখুন না, এই সূর্যটা আস্তে আস্তে কত সুন্দরভাবে এই লোহিত সাগরের পানির সাথে একেবারে মসৃণভাবে মিলিয়ে গেল। মহান আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি, তাই না? একদিকে আমরা ব্যস্ত ছিলাম মসজিদের সৌন্দর্য উপভোগ করতে, আর অন্য পাশে বাচ্চারা এখানে নিজেদের মনের মতো করে গেমস খেলেই যাচ্ছিল আর প্রতিবার লুজ করার পর আহলান এসে এসে কান্নাকাটি করছিল। এখন মাগরিব টাইম, নামাজের জন্য আমরা সবাই মসজিদের দিকে চলে এসেছি। আর এই পাশ থেকে দেখছি এই রক্তিম আকাশের লাল আভা সমুদ্রের পানির সাথে কত সুন্দরভাবে মিলেমিশে একাকার হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্চর্যজনক এই সৃষ্টি আমাদের কল্পনার বাইরে সত্যি। মসজিদের ভিতরে যেহেতু মেয়েদের অ্যালাউড না, তাই আমি আমার ভাইয়ার মোবাইল থেকে এই ছোট্ট ভিডিও ক্লিপসটা নিয়ে নিলাম আপনাদের সাথে একটু শেয়ার করব বলে। মসজিদের ভিতরটা আসলে অনেক বেশি সুন্দর। তো এখানে সবাই নামাজ পড়তে এসেছিল ছেলেরা, তো সেই সুবাদে আমার ভাইয়া একটু ভিডিও করে নিয়েছিল আর কি। সো যাই হোক, এখন আমাদের প্ল্যান হচ্ছে ওই নীল রঙের টাওয়ারটা দেখতে যাওয়া। ওই পাশটা কেমন সেটা একটু ঘুরে আসবো এখন। যতই এই পাশটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম মনে হচ্ছিল খুব পশ এরিয়াতে আমরা হাঁটছি, কারণ নামি দামি সব 5 স্টার 7 স্টার মানের হোটেলগুলো চোখে পড়ছিল। তো যতটুকু বুঝতে পারলাম এটা আসলে একটা জেটি, যেখানে বিভিন্ন ধরনের ইয়ট বা বিশাল বড় বড় জাহাজ এসে এখানে থামে আর কি। আর এখানকার যারা শেখ ফ্যামিলি অথবা খুব রিচ ট্যুরিস্ট যারা আসেন, তারাই মূলত এই ইয়ার্ড বা জেটিটা ইউজ করেন। এখানে অনেক ধরনের ইয়ট আছে, অনেকে প্রাইভেটলি ইউজ করেন। সো যাই হোক, এখানে যেহেতু জেটির পাশে কোনো ধরনের বাউন্ডারি ছিল না, তাই রিস্কি মনে হচ্ছিল। খুব বেশিক্ষণ দাঁড়ায়নি, কয়েকটা ছবি তুলে আর একটুখানি ভিডিও ক্লিপস আপনাদের জন্য রেকর্ড করার পর এখান থেকে খুব চটজলদি চলে গিয়েছিলাম, কারণ এখানে যেহেতু একটা প্লেগ্রাউন্ড আছে। আহলান ওটা দেখে অনেক বেশি অস্থির হয়ে পড়েছিল, কারণ ওই প্লেগ্রাউন্ডে তার খেলতেই হবে, যেহেতু সারা দিন আমাদের সাথে সে আজকে ম্যারাথন বলতে গেলে দৌড়ের উপরেই ছিল। সো যাই হোক, আমরা সেখান থেকে চলে এসেছি। এখন যাচ্ছি জেদ্দা কর্নিশ বিচ পয়েন্টে, যে পয়েন্টটা আমরা আসলে প্রথমে মিস করে ফেলেছিলাম। পায়ে হেঁটে যেতে হবে, অনেক দূরে ছিল সেজন্য। তো এখন সেইখানে এসেছি গাড়িতে চড়ে। এখানে গাড়িতে রাখার আসলে কোনো রকম ব্যবস্থা ছিল না, পার্কিং এরিয়া পুরোটা ফিল আপ ছিল। সো খুব চটজলদি গাড়ি থেকে নেমে কয়েকটা মাত্র ভিডিও ক্লিপস নিয়ে নিতে পেরেছিলাম আপনাদের জন্য, আর অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর চলে এসেছিলাম, যেহেতু পার্কিং ইস্যু ছিল। তাছাড়া আমাদের প্ল্যান ছিল এখান থেকে ডিরেক্টলি হেরাম শরীফে ব্যাক করে একটা উমরাহ পালন করার, তাই খাবারটা আমরা এখান থেকে খেয়ে তারপর রওনা দিয়েছিলাম। সো যাই হোক, আজকের ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এখন। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার এই ব্লগটি এনজয় করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ব্লগটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হবে সবার সাথে নতুন কোনো একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খুদা হাফেজ।